গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত। কাল থেকে সিআইটিউর 13তম রাজ্য সম্মেলন চলছে হলদিয়াতে। আজ দ্বিতীয় দিন। প্রতিনিধিদের সম্মেলন, যে প্রতিনিধি সম্মেলন ইতিমধ্যে ভিতরে চলছে, আর আমরা তারই মধ্যে পেয়ে গেছি ইন্দ্রাণী মুখার্জিকে। ইন্দ্রাণী মুখার্জি তিনি হচ্ছেন আশা কর্মী ও আইসিডিএস কর্মীদের মধ্যে তিনি কাজ করেন এবং তিনি সেই আন্দোলনের সাথে রয়েছেন। আমি তার থেকে জেনে নেব সরাসরি কি পরিস্থিতি এই মুহূর্তে প্রকল্প কর্মীদের, সমস্ত প্রকল্প কর্মীদের কি কি সমস্যা এবং তাদের কি কি যুক্তিপূর্ণ আন্দোলন কেন তারা চালাচ্ছেন, সেই বক্তব্য তার থেকেই জেনে নেব। দিদি, আপনাকে গণশক্তি ডিজিটালে স্বাগত। প্রথমেই আপনার থেকে জানবো, এখন এই প্রকল্প কর্মীদের অবস্থা কি? প্রকল্প কর্মীদের অবস্থা মানে পশ্চিমবাংলায় যে জনমুখী প্রকল্পগুলো চলে তার অধিকাংশই কেন্দ্রীয় সরকার 60% এবং রাজ্য সরকার 40% এই রেশিওতে প্রকল্পগুলো চলে। আমরা দেখছি এই 10 বছরের মধ্যে ধারাবাহিকভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যখন বাজেট ঘোষণা করছে, প্রত্যেকটা বাজেটেই বরাদ্দ কমতে থাকছে এবং আমাদের যে কাজ, সেই কাজের প্রকল্প কর্মীদের কাজের একটা অনিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি। এখন প্রকল্প কর্মীদের কত হচ্ছে যে তারা ওয়েজ পান এবং মানে কি কি সুযোগ সুবিধা রয়েছে, এবং আমরা জানি যে বামফ্রন্ট সরকারের সময় এই স্কিম চালু হয়েছে, এবং তারপর থেকে পার্থক্যটা কোথায় হচ্ছে? বামফ্রন্ট সরকারের আমলে হচ্ছে যে আমাদের যে আইসিডিএস প্রকল্প এবং হচ্ছে বামফ্রন্ট সরকার অনেকগুলো জনমুখী প্রকল্প চালাতেন, তার মধ্যে অনেকগুলো বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন যে মিড ডে মিল ইউপিএ সরকারের আমলে, সেটাও বামপন্থী সাংসদদের ভাবনা এবং বামপন্থী সাংসদদের সেখানে বেশি ক্ষমতায় থাকার ফলেই হচ্ছে ইউপিএ সরকারে আমাদের মিড ডে মিলের ভাবনাটা এসেছিল। মিড ডে মিলের কর্মীরা এতটাই অবহেলিত যে দুটো সরকার অমানবিক ভাবে যে একজন মিড ডে মিল কর্মী 12 মাস রান্না করে, কিন্তু তাদেরকে সামান্য পারিশ্রমিক সেটাও দেয়া হয় 10 মাসের। তাদের কোনো উৎসাহ ভাতা নেই, আর কিচ্ছু নেই। এবং একটা স্কুলে রান্না করে 1500 টাকা একটা গোষ্ঠী, মানে একটা গোষ্ঠীর 8 জন 10 জন তারা হচ্ছে যে রেশিওতে রান্না করে, কিন্তু এক একজন কর্মী সারা মাস রান্না করে 250 থেকে 300 টাকা পান, তাও 10 মাস, আর 2 মাস কাজ করে তারা কোনো পারিশ্রমিক পান না। আমরা এই মিড ডে মিল কর্মীদের, পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সিআই2 অ্যাফিলিয়েটেড আমরা পশ্চিমবাংলার মাটিতে মানে ধারাবাহিকভাবে আমরা আন্দোলন সংগঠিত করছি। পুজোর সময় আমরা প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরের আধিকারিকের কাছে, ডিপিওর কাছে, যে এদেরকে পুজোর জন্য উৎসাহ ভাতা দেওয়া হোক এবং 65 বছর বয়সের পর এদের বার্ধক্য অবস্থায় এদের যে জীবনের নিশ্চয়তা, যে গ্র্যাচুইটি পেনশন কিচ্ছু নেই। আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করছি। আমাদের আশা কর্মীদের একই অবস্থা, এদের কাজের কোনো সময়সীমা নেই। যখন খুশি একজন গর্ভবতী মায়ের ডেলিভারি পেন উঠলেই আশা কর্মীকে ফোন করে, সে রাত্রি 10টা হোক 12টা হোক, এবং একজন আশা কর্মী সেই ডেলিভারি মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে হচ্ছে লেবার রুমে ডেলিভারি মাকে ঢুকিয়ে দেওয়া হলো, কিন্তু সেই আশা কর্মীকে পড়ে থাকতে হবে হাসপাতালের বাইরের কোনো একটা রাস্তায় ফুটপাতে, তার কোনো নিরাপত্তা নেই। এই অবস্থায় একজন আশা কর্মী যখন ঝুঁকি নিয়ে কাজ করছে, এবং আপনারা দেখেছেন কোভিডের সময় যখন সবাই দরজা বন্ধ করে, যাদের দরজার বাইরে থেকে মানুষগুলোকে বাঁচানোর কথা, প্রশাসন তারা দায়িত্বহীন ভাবে তারা হচ্ছে কেউ ঘটি বাজালেন, কেউ ঘন্টা বাজালেন, কেউ হচ্ছে পিচ রাস্তায় গন্ডি কাটলেন, কিন্তু আশা কর্মীরা তারা জীবনের ঝুঁকি নিয়ে সেই কোভিড এর সময় তারা যে জনগণকে পরিষেবাটা দিলেন, তারপরেও আশা কর্মীদের আজকে হচ্ছে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, এই জায়গায় দাঁড়িয়ে একজন আশা কর্মীর 5200 টাকা, তার সংসারটা কিভাবে চলবে? আমরা এখন দেখছি যে মুখ্যমন্ত্রী বলছেন যে 20,000 টাকা না হলে নাকি একটা সংসার চলে না। আমরা দীর্ঘদিন ধরে প্রকল্প কর্মীরা যৌথভাবে আন্দোলন করে বলে আসছি যে সুপ্রিম কোর্টের রায় 26,000 টাকা ন্যূনতম মজুরি, যে 7,000 ক্যালোরি খাবার না খেলে একটা পরিবারে বাবা মা এবং সন্তান সুস্থ শরীরে বাঁচতে পারে না, সেই 7,000 ক্যালোরি খাবারের জন্য 26,000 টাকা প্রয়োজন। এই আন্দোলন আমরা করছি, কিন্তু কোনো সরকার সেই আন্দোলনে কর্ণপাত করছেন না। এখন মুখ্যমন্ত্রী একটা বোধোদয় হয়েছে যে 20,000 টাকা না হলে নাকি সংসার চলে না। আইসিডিএস কর্মী 9,000 টাকা, কেন্দ্রীয় সরকার দেয় 4,500 টাকা, রাজ্য সরকার দেয় 4,500 টাকা, 9,000 টাকায় একজন আইসিডিএস কর্মীকে। এবং অবাক হবেন যে এই অনারিয়াম অনিয়মিত। বামফ্রন্ট সরকারের আমলে অনারিয়াম হয়তো কিছু একটা কম ছিল, কিন্তু আমরা দেখেছি বামফ্রন্ট সরকারের বাজেট মানে আইসিডিএস কর্মীদের কিছু না কিছু অনারিয়াম বাড়বেই। আমরা একটা আশা করে বসে থাকতাম, যখন বামফ্রন্ট সরকারের বাজেট ঘোষণা হতো আমরা দেখতাম কমপক্ষে 500 টাকা বেড়েছে। আমরা নিজেরা মূল্যায়ন করেছি, আজকে 14 বছর
হচ্ছে 2011 সাল থেকে আজকে 25 সাল 14 বছর যদি 500 টাকা করে বামফ্রন্ট সরকার বাড়াতো, তাহলে রাজ্য সরকারের দেওয়া অনারিয়ামের সাথে আজকে 7,000 টাকা আমরা আরো এক্সট্রা পেতাম। কিন্তু বামফ্রন্ট সরকার নেই বলে এই অভাবটা আমরা লক্ষ্য করছি। উদাসীন সরকার, এবং এই অনারিয়াম বামফ্রন্ট সরকারের আমলে 1 তারিখে আমরা এই অনারিয়াম পেয়ে যেতাম, যেটার উপর ভরসা করে থাকতে পারতাম যে ছেলে টিউশনের বেতনটা দিতে হবে কি মা বাবার ওষুধটা আনতে হবে। এখন অনারিয়ামটা অনিয়মিত, ইংরেজি মাসের 22 তারিখ 24 তারিখ হলেও আমাদের অনারিয়াম হয় কেন্দ্রীয় সরকার দেয় তো রাজ্য সরকার দেয় না, রাজ্য সরকার দেয় তো কেন্দ্রীয় সরকার দেয় না। একইভাবে আমরা উপভোক্তাদের যে কেন্দ্রে আমরা কাজ করি, সেখানে আমাদের যে ডিম সবজি আমাদেরকে কিনে খাওয়াতে হয়, সেই ডিম সবজির বিল এক একজন কর্মী 30,000 40,000 টাকা হচ্ছে জমা হয়ে যাচ্ছে। সরকারের কোনো কর্ণপাত নেই, যখন তাদের মনে হবে তখন তারা টাকা দেবেন। কিন্তু আমাদেরকে ঘটি বাটি বিক্রি করে, এবং মাইক্রো ফিন্যান্সে আমাদের আইসিডিএস কর্মীরা, বহু কর্মী মাইক্রো ফিন্যান্সে জড়িয়ে গেছেন, সেখান থেকে টাকা ধার করে তারা ডিম সবজি কিনে এলাকার যে বাচ্চা গর্ভবতী মা তাদের মুখে খাবারটা দিচ্ছেন। খাবার বন্ধ হলে শোকজ হবে, ট্রান্সফার হবে, কিন্তু কেন খাবার বন্ধ হচ্ছে? সুপারভাইজার সিডিপিও তারা আমাদের উপর চাপ সৃষ্টি করছেন। আমরা কিনতে না পারলেও মহাজনই শুধু আমাদেরকে টাকা নিয়ে সেই কেন্দ্রটা চালাতে হচ্ছে। এবং হচ্ছে যে কেন্দ্রীয় সরকার 2019 সালে 250 কোটি টাকা রাজ্য সরকারকে দিয়েছিল স্মার্টফোন কর্মীদের দেওয়ার জন্য। আমরা আন্দোলন করে হয়রান হয়ে গেছি, স্মার্টফোন রাজ্য সরকার আমাদের দেয়নি। আমরা যখন একটা জঙ্গি আন্দোলন করলাম 2024-এর 23শে ডিসেম্বর, আমরা পথ অবরোধ করেছিলাম, কোনোদিন ডাইরেক্টর ম্যাডাম আমাদের সাথে দেখা করার প্রয়োজন মনে করেন না। আমরা সেদিন কলকাতায় পথ অবরোধ করেছিলাম যে ডাইরেক্টরকে আমাদের সঙ্গে দেখা না করা পর্যন্ত, স্মার্টফোনের জন্য আমরা মুখোমুখি না হওয়া পর্যন্ত আমরা এই অবরোধ তুলব না। সেই দিন ডাইরেক্টর দেখা না করলেও আমাদেরকে একটা ডেট দিয়েছিলেন, 26শে ডিসেম্বর বিকাল 4টায় উনি দেখা করেছিলেন। এবং ফোন নিয়ে আমরা যে বললাম যে কেন্দ্রীয় সরকার 250 কোটি টাকা দিয়েছেন, আমরা ফোন পাচ্ছি না কেন? পশ্চিম বাংলায় সমস্ত রাজ্যে সেই স্মার্টফোন দিয়ে আবার তা রিকভারি হয়ে গেছে, পশ্চিমবাংলায় এখনো ফোন দেওয়া হয়নি। কিন্তু ফোনের যে কাজ, সেই কাজ কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ডাটার পয়সা নেই, স্মার্টফোনের পয়সা নেই, কিন্তু পোষণ অ্যাপ বলে যে একটা অ্যাপ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যে পোষণ অ্যাপ সকাল 7টার সময় সেন্টারে গিয়ে স্মার্টফোনে সেন্টারটা ওপেন না করলে, খাবার না দিলে, প্রেজেন্ট না করলে আমরা কোনো অনারিয়াম পাবো না। তারপর মুখ্যমন্ত্রী হঠাৎ করে বাজেটে এমন সুন্দর ঘোষণা করলেন যে আশা কর্মী এবং আইসিডিএস কর্মীদের স্মার্টফোন দেয়া হবে। অদ্যাবধি সেই ফোন নেই। কিন্তু আবারও হচ্ছে যে এফআরএস বলে একটা হচ্ছে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, ফুড সিকিউরিটি, এবং তার সঙ্গে স্ক্যানার। প্রত্যেক উপভোক্তার আধার কার্ডের ছবি সহ স্ক্যানার থাকবে, আমাদেরকে মোবাইল ফোন দিয়ে সে স্ক্যানার করে তারপর প্রত্যেকটা পরিবারের বাচ্চাকে খাবার দিতে হবে। প্রথমত আমাদের মোবাইল নেই, আমাদের পরিবারে কেউ স্বামীর মোবাইল ইউজ করে, কেউ ছেলের মোবাইল ইউজ করে, এইভাবে আমরা এখনো পর্যন্ত কাজটা চালাচ্ছি। কিন্তু স্ক্যানার করে যদি আমাদেরকে খাবার দিতে হয়, এফআরএস যদি চালু হয়, তাহলে মোবাইল ফোন না দিলে আমরা কাজ করতে পারবো না। 10ই জুলাই সারা ভারতবর্ষ জুড়ে আমরা দাবি দিবস পালন করি, সারা ভারতবর্ষে আমাদের এটা প্রতীকী দিন। আগামী 9ই জুলাই আমরা এই ধর্মঘট করব। আমাদের যে দাবি গ্র্যাচুইটি পেনশন, আপনারা জানেন যে গুজরাটে হচ্ছে যে আমাদের সংগঠনের পক্ষ থেকেই কেস করার ফলে গুজরাটের হাইকোর্ট রায় দিয়েছে যে এদেরকে গ্র্যাচুইটি পেনশন দিতে হবে, সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে। যতদিন না সরকার সেই ব্যবস্থা করতে পারছে, এদেরকে ন্যূনতম মজুরি দিতে হবে। আমরাও একইভাবে কোর্টে কেস করেছি, আমরাও আমাদের গ্র্যাচুইটি পেনশন, ন্যূনতম মজুরি ইত্যাদি দাবিগুলো নিয়ে আগামী যে 9ই জুলাই সাধারণ ধর্মঘট সারা ভারতবর্ষে, সেই ধর্মঘটে আমরা পশ্চিমবাংলার প্রকল্প কর্মীরা জনকল্যাণমুখী প্রকল্পগুলো যাতে বাঁচিয়ে রাখে তার যে লড়াই CI2 করছে, সেই লড়াইয়ে আমরা সামিল হব। এবং 9ই জুলাই যে ধর্মঘট, সেই ধর্মঘটে আমরা পশ্চিমবাংলার সমস্ত প্রকল্প কর্মী আমরা সেই ধর্মঘটে সামিল হব। এবং আমাদের স্মার্টফোন না দিলে আমরা স্ক্যানার করে খাবার দেওয়া, এটা কিছুতেই মানব না। আমাদের আইসিডিএস সংগঠনের পক্ষ থেকে 10ই জুলাই আমরা আবারও কলকাতায় জমায়েত হচ্ছি এবং এই হুঁশিয়ারিও সরকারকে দিতে চাই যে স্মার্টফোন না দিলে আমরা এফআরএস সিস্টেম মানব না। এবং তার সঙ্গে আমাদের গ্র্যাচুইটি পেনশনের যে লড়াই, এবং হচ্ছে আমাদের অনারিয়াম যে 20,000 টাকা না হলে সংসার চলে না, সেই যে লড়াই, সেই লড়াইকে আমরা জারি রাখবো। এবং আমরা CI2 পশ্চিমবঙ্গের যে 13তম সম্মেলনে উপস্থিত হয়েছি, সারা রাজ্যের প্রকল্প কর্মীরা আমরা এখান থেকেও এই লড়াইয়ের অভিমুখ তৈরি করে ফিরে যাচ্ছি যে আগামী দিনে জনকল্যাণমুখী প্রকল্পগুলো বাঁচানোর জন্য যে লড়াইকে তীব্র থেকে তীব্রতর করা, এবং আমাদের যে বেঁচে থাকার যে অধিকার, সামাজিক সুরক্ষা, গ্র্যাচুইটি পেনশন, ন্যূনতম মজুরি ইত্যাদির জন্য
জন্য যে লড়াই, সেই লড়াইকে আরো সংগঠিত করা, আরো শক্তিশালী করা, তার জন্য আমরা প্রকল্প কর্মীরা এখানে মিলিত হয়েছি এবং এখান থেকে আমরা আমাদের লড়াইয়ের অভিমুখ তৈরি করে আমরা ফিরে যাব এবং আগামী দিনে সেই সংগঠিতভাবে সেই লড়াইকে আমরা চালাবো। যেমনটা তিনি জানাচ্ছেন, প্রকল্প কর্মীরা সংগঠিতভাবে এই সিআইটিউ রাজ্য কনফারেন্স থেকে তারা ফিরে যাবেন এবং সংগঠিতভাবে তাদের যে দাবি, অনারিয়ামের দাবি, তাদের দাবি 20,000 টাকা ন্যূনতম দিতে হবে, স্মার্টফোনের দাবি এবং পেনশন ও গ্র্যাচুইটি, সেই দাবিতে আগামী 9ই জুলাই সাধারণ যে ধর্মঘট, সেই ধর্মঘটে সামিল হবে। আরো খবরের জন্য চোখ রাখুন গণশক্তি ডিজিটালে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।